আসসালামু আলাইকুম। আমি মাস্টার সাহেব আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের এসএসসি ফিজিক্সের ভৌত রাশি ও পরিমাপ তথা প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায়ের যা যা টপিক আছে প্রত্যেকটা টপিক নোট সহ আপনাদের আমি বোঝায় দেব। এখন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তবেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে অধ্যায়ের জিস্ট কথাটা কী। ঠিক আছে? আচ্ছা, সেটা সব কিছু বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে। আমরা যখন পদার্থবিজ্ঞান পড়ব, অনেকেই আজকে ফার্স্ট পদার্থবিজ্ঞান পড়া, জানি না তোমরা পদার্থবিজ্ঞান কী ভেবে তোমরা পড়ো, কিন্তু আমার চোখে পদার্থবিজ্ঞান কী আগে এটা ব্যাখ্যা করে তারপরে আমি পুরো বিশ্লেষণে যাব। আসলে পদার্থবিজ্ঞানটা কী? পদার্থবিজ্ঞান হচ্ছে যে বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের যে শাখায় আমরা কী নিয়ে আলোচনা করি, পদার্থ এবং শক্তি, এবং পদার্থ শক্তির মাঝে যে মিথস্ক্রিয়া, এরা পরস্পরের সাথে কীরকম আচরণ করে, এরা আমাদের পৃথিবী পরিচালনায় এদের ভূমিকা কী, এই বিষয়গুলো নিয়ে যেই শাখায় আলোচনা করি আমরা বিজ্ঞানের, সেটাকে আমরা বলি আমাদের কি, পদার্থবিজ্ঞান। আচ্ছা, এটা লিখে দিই। বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি এবং এদের মধ্যকার মিথস্ক্রিয়া করা হয়। বুঝলা? আচ্ছা, এবার মেইন টপিকে আসি। তোমাদের যেইটা সবচেয়ে বেশি ভালো লাগে যে পরীক্ষায় কী আসবে। পরীক্ষায় যা যা আসবে আমরা কিন্তু প্রথমেই দেখতে পারি যে আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের মধ্যে যে ইতিহাস সম্পর্কিত কিছু কথা লেখা আছে, যে পদার্থবিজ্ঞানের শুরুটা কীরকম হয়েছিল, পদার্থবিজ্ঞান সম্পর্কে কার কী মতবাদ ছিল, কে কী আবিষ্কার করেছে, এই বিষয়গুলো খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও জানা দরকার। তাই যেগুলো প্রয়োজন এগুলো আমি একদম এই এক পৃষ্ঠার মধ্যে সবগুলো লিখে রেখেছি। যে যা আবিষ্কার করছে প্রত্যেকটা বিষয় এখানে পাবা। এগুলোই প্রয়োজন। অনেক তথ্যই আছে কিন্তু সব প্রয়োজন হয় না। তুমি এটা মনে রাখবা, সব প্রয়োজন হয় না। সব পড়বা কিন্তু সব পরীক্ষার জন্য প্রয়োজন না। পরীক্ষার জন্য যা প্রয়োজন আমি এখানে লিখে রেখেছি। তাছাড়াও ইতিহাস যা লেখা আছে আমি আশা করি তোমরা ততটুকু বোঝো। খালি অ্যান্টি পার্টিকেলের বিষয়টা তোমরা একটু বুঝবা না, যে অ্যান্টি পার্টিকেল জিনিসটা কি, সেই জিনিসটা একটু তোমাদের আমি কোনো একটা শর্টস ভিডিওতে ইনশাল্লাহ বোঝায় দেবো। অ্যান্টি পার্টিকেল তোমাদের জানার প্রয়োজন নাই, যেটা সত্য। যাই হোক, এখন আমাদের ভৌত রাশি ও পরিমাপ, দ্বারা ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়টার নাম কি? ভৌত রাশি ও পরিমাপ। দেখো, ভৌত রাশি ও পরিমাপ, ভৌত মানে কি? ভৌত কথাটার মানে কি? ভৌত কথাটার মানে কি? দেখো, ভৌত মানে হচ্ছে বাস্তব। এখন তুমি যদি বলো যে আজকে আমার মন ভালো নেই, কি ভালো নেই? মন ভালো নেই। আচ্ছা, মনটা কি বাস্তব কিছু? বাস্তব কোনো অস্তিত্ব আছে? না, বাস্তব অস্তিত্ব নেই। কল্পনার জগতে মন নামে কোনো একটা জিনিস আছে, যেটা আমি আমার আবেগ কীরকম আছে সেটা তার মাধ্যমে আমি প্রকাশ করি। আমি চিন্তা করি যেই জগতে, ওটাকে আমি মন বলি, তাই না? ওটা কি বাস্তব? না, বাস্তব না। কিন্তু ভৌত বলতে, ভৌত কথাটা দিয়া যারে নির্দেশ করা হবে, যাকে নির্দেশ করবো আমরা, প্রত্যেকটা জিনিসের বাস্তব অস্তিত্ব আছে। ভৌত শব্দের অর্থই হচ্ছে বাস্তব। রাশি কি? এখন রাশি কি? রাশি হচ্ছে যা পরিমাপ যোগ্য, যা পরিমাপযোগ্য, যা বিষয়ে পৃথিবীতে পরিমাপযোগ্য আছে প্রত্যেকটা বিষয়কে আমরা বলবো রাশি। আর পরিমাপ কি? কোনো কিছু পরিমাণ নির্ণয় করা, কোনো কিছুর বা কোনো রাশির কিছুর কি পরিমাণ নির্ণয় করা। ঠিক আছে? ভাই, হাতের লেখাটা খুব একটা ভালো না হলেও তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, শোনো, তাহলে আমরা কি বুঝলাম? ভৌত রাশি ও পরিমাপ বাস্তব যেই পরিমাপযোগ্য যে জিনিসগুলো আছে সেই সকল বিষয় নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা করবে, এবং পাশাপাশি আমরা আলোচনা করব পরিমাপ সম্পর্কে, অর্থাৎ কোনো কিছু মাপামাপি কীভাবে করে। আচ্ছা, মাপামাপি করার আগে আমাদের কিছু বিষয় জেনে নেওয়া দরকার।
কি ছোট ছোট বিষয়। কি এ দেখো, এটার আগে আমরা কোথায় এই যে রাশি সম্পর্কে জানবো। রাশি কি বলছি? রাশি কি? যা পরিমাপ করা যায়। রাশি কি? যা পরিমাপ করা যায়। আচ্ছা, এবার আমরা দেখব যে এই যে রাশিগুলো, এগুলোকে আমরা কিভাবে প্রকাশ করি। যেমন আমরা কোনো কিছু কিনতে গেলে, যেমন আমি যদি দোকানে গিয়ে বলি আমাকে আমাকে 1 হালি চাল দেন, দিবে। 1 লিটার চাল দেন, দিবে। 1 কেজি চাল দেন বলতে হবে। এখন আমি যদি একটা গল্প বলতে চাই, আমি এরকম বলবো যে দেখো, একদিন একজনকে বলা হয়েছিল যে তুমি গিয়ে দোকানে 4টা ডিম নিয়ে এসো, অর্থাৎ 1 হালি ডিম নিয়ে এসো, আর 1 কেজি চাল নিয়ে এসো। এখন লোকটা ভুলে যায়, খালি রাস্তা দিয়ে যতক্ষণ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে জোরে জোরে পড়তেছে মনে মনে, যাতে মুখস্থ হয়ে যায় যে 1 হালি ডিম 1 কেজি চাল, 1 হালি ডিম 1 কেজি চাল, 1 হালি ডিম 1 কেজি চাল। কিন্তু হঠাৎ করে একজনের সাথে তার ধাক্কা লাগলো, মেয়ে না ছেলে বলবো না, ঠিক আছে, তার ধাক্কা লাগার পর সে ভুলে গেল যে আসলে কি বলছিল। মনে করার চেষ্টা করলো, তার যতটুকু মনে পড়লো সেই হিসাবে ছিল যে 1 হালি চাল আর 1 কেজি ডিম। লোকটা তো ফিজিক্সের প্রথম অধ্যায় পড়ে নাই। হ্যাঁ, তোমাদের এখন যখন লোকটা দোকানে গেল, দোকানে গিয়ে বলল এই জিনিস দেন আমাকে, একটা খেলো কানের নিচে, বুঝছো? তোমরা যদি কানের নিচে না খেতে চাও, ওদেরটা ভালো করে পড়ো। এখন তোমরা কি দেখলে এই জায়গায়, এই যে গল্পটার মধ্যে কি পাইলা? যে আমাদের কি প্রয়োজন? একক প্রয়োজন, একটা নির্দিষ্ট একক। অর্থাৎ ডিমের ক্ষেত্রে আমি 4টা বলবো, কিন্তু কিসের ক্ষেত্রে? এই যে যেগুলো শক্ত জিনিস, চাল, এই ক্ষেত্রে আমি আবার বলবো কেজি। ভরের ক্ষেত্রে আমি কেজি ইউজ করব। আবার তোমাকে যদি বলে তুমি কতটুকু লম্বা, তুমি বলবা যে আমি অনেক লম্বা, অথবা তুমি অনেক খাটো। আমি আমার কথা বলে আমি যথেষ্ট আলহামদুলিল্লাহ আমি লম্বা। এখন আমি কার সাপেক্ষে লম্বা বলছি? আমি কি জানি? না, জানি না। তা এখন যদি আমি বলি আমি 5 ফিট 11, আমি যদি বলি 5 ফিট 11 যদি আমি বলি, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, এই লম্বা। কিন্তু তুমি যদি একদম খাটো হও আর একটা বাচ্চার সামনে দাঁড়ায় তারপরে বলো যে আমি অনেক লম্বা, ওর সাপেক্ষে বলছো। লোকটা বিশ্বাস করতে পারতো তুমি লম্বা। আচ্ছা, লোকটা তোমার চোখের সামনে দেখে নেই, যা হয় আর কি, চোখের সামনে না দেখে আবল তাবল। যাই হোক, এখন তুমি কার সাপেক্ষে বলছো এটা তোমার নির্দিষ্ট করা প্রয়োজন হচ্ছে। অর্থাৎ তোমার একটা নির্দিষ্ট একক ধরা প্রয়োজন হচ্ছে, কোনো কিছু সাপেক্ষে বলা দরকার হচ্ছে। এখন আমরা যখন দৈর্ঘ্য পরিমাপ করি তখন মিটারের সাপেক্ষে বলি, 1 মিটারের সাপেক্ষে। তারপরে ভর পরিমাপ করার ক্ষেত্রে 1 কিলোগ্রামের সাপেক্ষে কথা বলি। তারপরে সেকেন্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সময়ের ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্যবহার করি, সেকেন্ড সাপেক্ষে ব্যবহার করি। মিটার না, কিন্তু আবার ঘন্টাও না। বড় হইলে সময়টা আমরা মিটার অথবা আমরা ঘন্টা এগুলো বলি। দিন, মাস, বছর, যুগ এগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, তারপরে অ্যাম্পিয়ার ব্যবহার করি আমরা বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে, বিদ্যুৎ প্রবাহ। তারপরে কেলভিন আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি? আমরা তাপমাত্রার ক্ষেত্রে ব্যবহার করি, তাপমাত্রা। এখন তাপ আর তাপমাত্রা কিন্তু এক না। তাপ হচ্ছে এক ধরনের শক্তি, তাপমাত্রা হচ্ছে তাপীয় অবস্থা। তাপ হচ্ছে শক্তি, আর কি বলে এটাকে, তাপমাত্রা হচ্ছে তাপীয় অবস্থা একটা। এটাকে আমরা কেলভিন দ্বারা প্রকাশ করি, যেটাকে আমরা সেলসিয়াস হিসেবে অনেকে ব্যবহার করি। তারপরে আবার ফারেনহাইটও ব্যবহার করি আমরা, এগুলো আর কি। এক্ষেত্রে আন্তর্জাতিকভাবে যেটা মানে মানা হয় সেটা হচ্ছে কেলভিন। কেন মানা হয় এটা আর কাহিনী আছে, তোমরা এটা 6ষ্ঠ অধ্যায় জানতে পারবা। 6ষ্ঠ অধ্যায় আমি পড়াবো ইনশাল্লাহ তোমাদের, তখন দেখবা যে 6ষ্ঠ অধ্যায় তোমরা দেখবা কি যে ফারেনহাইট, তারপরে আবার সেলসিয়াস, ওদের ক্ষেত্রে কিন্তু মানে পরম যেই তাপমাত্রাটা ওটাতে যাওয়া যায় না। পরম তাপমাত্রা নামে একটা কথা আছে, বুঝছো? ওটাতে যাওয়া যায় না। এখন কিন্তু কেলভিনের ক্ষেত্রে যাওয়া যায়। কেলভিনটাকে তাই আমরা আদর্শ ধরি, কেলভিনটাকে তো হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে। সেলসিয়াস দুটি নেই, তোমার জ্বর হচ্ছে সেলসিয়াস তুমি ধরো, সমস্যা নেই, কিন্তু আসলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কেলভিন। আচ্ছা, তারপরে হচ্ছে কি পদার্থের পরিমাণ, এটা কি? মোল। পদার্থের পরিমাণ কি? মোল। পদার্থের পরিমাণ, এটাকে আমরা মোল বলি, মোল।
আর দীপন তীব্রতা অর্থাৎ কতটুকু আলো দেয়, তুমি তোমার লাইটটার দিকে খেয়াল করলে দেখবা যে ওটা কতটুকু আলো দেয়, ওটা যেই পরিমাণ আলো দিচ্ছে আলোর পরিমাণটাকে আমরা দীপন তীব্রতা বলি। এই দীপন তীব্রতাকে আমরা ক্যান্ডেলা এককে প্রকাশ করি। আচ্ছা, এই মিটারের প্রতীক হচ্ছে এম, এম দ্বারা আমরা মিটার বলি, কে এম দ্বারা কিলোমিটার বলি, কেজি, জি দ্বারা গ্রাম বলি, কেজি দ্বারা আমরা কিলোগ্রাম বলি। এস হচ্ছে সেকেন্ড, তারপরে এ হচ্ছে অ্যাম্পিয়ার, তারপরে কে হচ্ছে কি কেলভিন, এম ও এল মোল হচ্ছে, এটা একটু বড় আর কি লিখতে গেলে প্রতীক হিসেবে এটা একটু বড়, মোল। আর ক্যান্ডেলা সিডি, এগুলো আমরা প্রকাশ করি। এখন আমি যদি বলি তোমাকে, যখন আমি বলছিলাম যে তুমি যদি বলো যে তোমার বয়স কত, অথবা তুমি তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্বটা কতটুকু, ধরো অনেক দূর, তুমি অনেক ভালো ছেলে, তুমি প্রতিদিন স্কুলে যাও, কিন্তু স্কুলটা তোমার বাসা থেকে 2 কিলোমিটার দূরে, মিটার আছে এদিকে, তুমি আবার কিলো করতে কানলাম, কিলো কি আবার কিলোর যেই জিনিসটা, এই জিনিসটাকে আমরা উপসর্গ বলি, উপসর্গ। অর্থাৎ আমরা এই যে কি বলা, এই যে আমাদের যে সাধারণ একক, এই সাধারণ এককের সাথে আমরা একটা কথা যোগ করি যাতে ওইটার পরিমাণটা বিস্তৃত অর্থে আমরা ব্যবহার করতে পারি, বুঝছো? মিটার মানে তো একটা নির্দিষ্ট দূরত্ব, ওই নির্দিষ্ট দূরত্বটা যদি 1000 বার কাউন্ট করা হয় তাহলে যেই দূরত্বটা আসবে সেই দূরত্বটা হচ্ছে আমার 1 কিলোমিটার। অর্থাৎ কিলো মানে 1000 বোঝাচ্ছে, বুঝছো? আচ্ছা, তাইলে এটা কিন্তু ঠাড়া মুখস্থ, একদম মুখস্থ। তোমাদের আমি কিন্তু আমার দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? এই যে তোমরা কষ্ট করে কেউ এখন উঠায়ও না, আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব, ওই পিডিএফগুলো তোমরা উঠায় নিও, ঠিক আছে? আচ্ছা, দেখো এই বিষয়গুলো সাধারণ একদম আলোচনা, আমি খুব বেশি একটা সময় এটাতে লস করবো না। এটার পরে তোমরা দেখবো বার্নিয়ার স্কেল, আর হচ্ছে আমরা পাবো এই কী বলে স্ক্রু গজ। এই দুটো জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, একদম মানে এই জিনিসগুলোর বাইরে আর কিচ্ছু আসবে না এই অধ্যায় থেকে। অধ্যায়টা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও অধ্যায়ের এই দুইটা টপিক খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা খুব একটা জরুরি না, কিন্তু তোমার বেসিক স্ট্রং করার জন্য এটা মাস্ট লাগবেই, বুঝছো? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এটা দেখো, এটা কি, এগুলো হচ্ছে উপসর্গ, এটা মৌলিক রাশি, দেখা যায় মৌলিক রাশি। আচ্ছা, ঠিক আছে। আর এটা কি উপসর্গ, তোমরা কিন্তু ক্লাস 8-এ পড়ছো উপসর্গ, বাংলা বইয়ে, দ্বিতীয় পত্র বইয়ে। সমাসের পরে কি আলোচনা করে? উপসর্গ। তারপরে কি আলোচনা করে? প্রত্যয়। আলোচনা করে না? করে, তোমরা পড়ছো। ওই উপসর্গের মতোই এই উপসর্গ আগে বসে, মূল শব্দের আগে বসে। মূল শব্দ কোনটা? এটা মূল শব্দ, এটা মূল শব্দ, এটা মূল শব্দ, এগুলো মূল শব্দ, এই যে এগুলো মূল শব্দ, এইটার আগে বসে, ঠিক আছে? আচ্ছা, দেখো তোমরা এটি একটু মুখস্থ রাখবা। ডেকা হেক্টো, কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা, তোমাদের বইও আছে। কত নম্বর পৃষ্ঠা? আমার পৃষ্ঠাটা একটু খেয়াল নাই, দাঁড়া আমি তোমাদের দেখে বলতেছি। বই কই আমার? এই যে দেখো, এটা হচ্ছে তোমরা 18 পৃষ্ঠা পাবা তোমাদের নতুন বই, আমার কাছে নতুন বইটা আছে। আচ্ছা দেখো, শোনো, এটা তোমরা একদম তালে মুখস্থ করে ফেলবা যে ডেকা হেক্টো, কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর মনে রাখবো এই যে খুব খেয়াল, এই পাঁচটা কিন্তু বড় হাতের, এদের যে চিহ্নগুলো ডি এ এইচ কে এম জি টি পি ই ডি সি এম, এটাকে আমরা মিউ বলি, মিউ বলি এটাকে, ইউ বলে না কিন্তু, এটা মিউ। এই যে এম ইউ, মিউ। এন পি এফ এ, সবগুলি ছোট, কিন্তু এ পাঁচটা বড়। আচ্ছা দেখো, এই যে ডেকা মানে কি? 10⁻1 মানে কি? 10 একবার গুণ, 10 একবার, 10
10^2, 10^2 মানে কি তোমরা এটা বোঝো তাও বলছি। 10 × 10, 10 × 10, 10^2 মানে কি 10কে 2বার গুণ করবো। 3 থাকলে কি 10কে 3বার, 10 থাকলে কি 10কে 10বার গুণ করবো। বুঝছো? আচ্ছা দেখো কত শোনো, ডেকা মানে কি 10^1, হেক্টো মানে কি 10^2, কিলো মানে কি কিলো মানে হচ্ছে 10^3। আচ্ছা কিলো মানে 10^3। তারপরে মেগা মানে কি 10^6, গিগা মানে কি 10^9, টেরা মানে কি 10^12, পেটা মানে কি 10^15, আর এক্সা মানে কি 10^18। এখন তোমাদের এই 10^, কত এটা মনে রাখতে অসুবিধা হতে পারে, তাই বলে দিচ্ছি। দেখো ডেকা প্রথম যেটা এটাতে 1, পরেরটাতে কি 2, তারপরটাতে কি 3, তারপর থেকে 3 এর দ্বিগুণ হয়ে যাবে 6, মানে 3 এই 3 যখন হইলো পরেরটায় যে 3 যোগ হবে, তারপরটা আবার 3 যোগ হবে, তারপরে 3 সব গুণিত কাজ হবে। 3 × 3, 3 × 6, 3 × 9, 3 × 4 12, 3 × 5 15, 3 × 6 18। ঠিক আছে, এই যে এই ক্ষেত্রে দেখো এগুলো ছোট মানে মানে 10-এর নিচে যেগুলো মানে অনেক ছোট হিসাব যেগুলো, ওগুলোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। আর যেগুলো বড় হিসাব এটার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। এই দেখো এটা বড়, এটা ছোট, আমি লিখে দিছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা বড়, এই 9টা ছোট। আচ্ছা দেখো এখন এই যে 1 2 3 10^-1, 10^-2, 10^-3, ঠিক আছে। তারপরে কি -6, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। ঠিক আছে, কী করলাম আমরা 3 যখন আসছে 3 তখন থেকে আমরা 3-এর নামটা পরে দিয়ে দিলাম, বসাই দিলাম। আর এটা তালে মুখস্থ করে ফেলবা। দেখো ডেকা হেক্টো, আমার সাথে বলো, ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা। 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 আচ্ছা এটা মনে রাখবা। আর তারপরে ছোট যেগুলো ডেসিসেন্টি, মিলি মাইক্রো, ন্যানোপিকো ফেমটেটো, দুইটা করে পড়বা। ডেসিসেন্টি, মিলি মাইক্রো, ন্যানোপিকো ফেমটেটো। এগুলো মনে রাখবা। আর এটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো। দৈর্ঘ্যের একক কি মিটার, ভরের একক কি কিলোগ্রাম, তারপরে সময়টা কি সেকেন্ড, বিদ্যুৎ প্রবাহ কি অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে কি কেলভিন, পদার্থের পরিমাণ কি মোল, দীপন তীব্রতা কি ক্যান্ডেলা। এই ক্যান্ডেলাটাতে একটু সমস্যা হতে পারে, কিন্তু তোমরা মনে রাখতে পারবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলে দিচ্ছি যে এই যে দেখো এই জায়গায় যেই তথ্যগুলো আমি লিখে রাখছি, থেলিস কি আবিষ্কার করছে, ধর্মীয়, অতীন্দ্রিয় ও পৌরাণিক ব্যাখ্যা গ্রহণে অস্বীকার করছে, মানে ওর কার কি অবদান এটাই পরীক্ষায় আসে। এই যে যা পরীক্ষায় আসে আমি এটা এখানে লিখে রাখছি। গল্পটা তোমরা বই থেকে পড়তে পারবা, ওটা বুঝাই দিয়ে আমি তোমার সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে না ভাইয়া এটা আমার প্রয়োজন, তুমি একটু আমার বুঝা দাও, আমার মনে থাকে না, তাহলে আমি একটা গল্প আছে আমার কাছে, আমি তোমাদের গল্পটা তোমাদের সাথে শেয়ার করব, তখন তোমাদের গল্পে তোমরা ওটা মনে রাখতে পারবা। আচ্ছা এবার আমি মাত্রা নিয়ে কথা বলতে চাই। মাত্রা কি সংখ্যা লিখে মাত্রা কি। আচ্ছা তুমি যে দেখো আমি লিখছিলাম কি 10^1, 10^2, 10^3, এই যে উপরে যে পাওয়ার দিতেছিলাম, পাওয়ারটা কি, এই পাওয়ারটা কি, এটা কি শক্তি পাওয়ার না, এই যে সূচকগুলি হচ্ছে আমার মাত্রা, আচ্ছা দেখো অর্থাৎ সংজ্ঞা কি মনে রাখবো সবসময় এই যে এই কি বলে এটার নাম মাত্রা, এই মাত্রা জিনিসটা কিন্তু তোমার এই এসএসসি থেকে শুরু করে এইচএসসিতেও তোমার কাজে লাগবে, এটা। এখন কোনো ভৌত রাশিতে মনে রাখবা, কোনো ভৌত রাশিতে আমি লিখি আমার সাথে পড়ো, কোনো ভৌত রাশিতে উপস্থিত কি মৌলিক
মৌলিক রাশি। আচ্ছা, মৌলিক রাশি। এখন মৌলিক রাশিটা কি ভাই? মৌলিক রাশি যেটা আগে পড়াইলাম, দৈর্ঘ্য, তারপরে ভর, এগুলো যে মিটার, সেন্টিমিটার, মিটার, সেকেন্ড, তারপরে ক্যান্ডেলা, কেলভিন, এগুলো যেগুলো পড়ালাম না, এগুলোই মৌলিক রাশি। ঠিক আছে, এগুলো কি মৌলিক রাশি। আচ্ছা, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো, যেগুলো রাশিগুলোর সূচক কি? আমরা বলি মাত্রা। কি বলি? মাত্রা। কি বলি? মাত্রা। আচ্ছা, মাত্রা, সূচকে মাত্রা বলে। এখন একটা উদাহরণ দেবে। আচ্ছা দি, দেখো উদাহরণ। ভিডিও বানাতে গেলে আমার হাতের লেখা বেশি খারাপ হয়ে যায়। উদাহরণ দিই, দেখো। যেমন তোমরা, তোমাদের জন্য সবচেয়ে সহজ হয় কোনটা? তোমাদের দেখো, সবচেয়ে সহজ হয় তোমাদের জন্য বেগ বোঝাটা। দেখো, আগে একটা কথা বলি, যে দূরত্ব বা সরণ বা দৈর্ঘ্য এর এককটা কি? এর একক কি? এককটা হচ্ছে আমাদের মিটার। সময় দেখো, সময়টা কি? সময়টা হচ্ছে আমাদের সেকেন্ড। ঠিক আছে, জানি না আমরা এটা একটু আগে পড়ছি, এখন দেখো, আমরা জানি এখন বেগ এই যে কালকে না, পরশুর মধ্যে তোমরা একটা ক্লাস পাবা গতি নামের একটা অধ্যায় সম্পর্কে। দ্বিতীয় অধ্যায় তোমরা অনেকেই জানো এই অধ্যায়টা সম্পর্কে। এই অধ্যায়ে তোমরা বেগ পাবা। বেগ মানে কি? দেখো, বেগ মানে কি আমি তোমাদের মুখে বলে দিই। বেগ মানে হচ্ছে নির্দিষ্ট একক সময় আর কি, একক সময় অতিক্রান্ত দূরত্বকে, অতিক্রান্ত সরণকে আমরা বলি বেগ। তাহলে কি বললাম? যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিকে, একক সময় নির্দিষ্ট দিকে বস্তু কতটুকু সরে গেছে, বা কোনো ব্যক্তি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, বা কোনো বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, সেটাকে আমরা বলি কি বলি? বেগ। অর্থাৎ তুমি যদি মনে করো এখান থেকে তোমার স্কুলে যেতে তোমার লাগে 10 মিনিট। এখান থেকে তোমার স্কুলের দূরত্ব ধরো 100 মিটার, তোমার যেতে লাগে 10 মিনিট। 10 মিনিট মানে কি? 10 মিনিট মানে হচ্ছে 600 সেকেন্ড। আর আমার এই সময় একক তো সেকেন্ড, এই জন্য আমার সেকেন্ড নিতে হইলো। এখন সেকেন্ডে নেওয়ার পরে আমি কি করব? তাহলে তোমার প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে তুমি কতটুক যাও? তুমি যদি দেখো, তোমাদের 600 সেকেন্ডে তুমি যাও 100 মিটার। আচ্ছা, তাহলে 1 সেকেন্ডে তুমি কতটুক যাও? 100 ডিভাইডেড বাই 600 মিটার, অর্থাৎ 1/6, which means 0.167 মিটার। অর্থাৎ তুমি এই এইটুক জায়গা অতিক্রম করো 1 সেকেন্ডে। অর্থাৎ তুমি 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করো সেটা তোমার বেগ। প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব তুমি অতিক্রম করো সেটা তোমার বেগ। তাইলে এদিকে কি করছি দেখো তো, উপরে কি দিছি?
উপরে কি দিছি? সরণ। নিচে কি দিছি? সময়। সময়। এখন দেখো, এখন দেখো, খুব খেয়াল করবা, একদম গভীর মনোযোগ। এখন সরণ, সরণের ইয়া কি? এম। এম। তারপরে সময়টা কি? সময়টা কি? সেকেন্ড না? সেকেন্ড। দেখো তো এইটাকে, এটাকে যদি বড় হাতে করে লিখি, বড় হাতে করে লিখলাম, আর এটাকে আমি এস, সেকেন্ড। সেকেন্ড, সেকেন্ডের মাত্রা কি জানো? সেকেন্ডের মাত্রা, সেকেন্ডের মাত্রা কি? টাইম, টি। আর সরি, এদিকে এম দিয়ে দিছি বলে, এম তো এম কি? সরণ না, দূরত্ব না, লেন্থ না, দৈর্ঘ্য না, অর্থাৎ কি এল দিব। অর্থাৎ এল টি ইনভার্স 1, এটাই হচ্ছে ওর মাত্রা। এ দেখো টি দেওয়া ভাগ আছে, এখন এটাকে আমি কি উল্টা দিয়ে উপরে লিখতে পারি না? টি ইনভার্স 1 লিখতে পারি না? তোমরা সূচক এই বেসিক তোমাদের ধারণা ইনশাআল্লাহ আছে যে এটা আমি লিখতে পারি, ঠিক আছে? তাইলে এই যে জিনিসটা বেরোলো, এই যে জিনিসটা বেরোলো, সেটাই কি আমার মাত্রা। এখন কেন আমি এই যে আমার শুধু এই যে এইটুক তো আমার লাগে, এইটুকুই তো আমার ঘাত, এইটুকুই তো আমার কি মৌলিক রাশিগুলোর সূচক। তাহলে আমি এই যে এল টি কত করে লিখলাম? কেন কেন লিখলাম ভাই? এখন এটার উত্তর কেউ দেয় না ভাই, মনোযোগ দিয়ে দেখবা, এটার উত্তর সচরাচর কেউ দেয় না, আমি দিয়ে দিই। শোনো, এখন এই জিনিসটা লেখার কারণ হচ্ছে যে কার ওপর সূচক, এটা আমি কার সূচক প্রকাশ করছি এইটা বোঝানোর জন্য আমার এল টি এম এই কথাগুলো আমার উল্লেখ করতে হয়, বুঝছো? এই জন্য আমরা এই কথাটা, এই জিনিসগুলো উল্লেখ করি। আর মানুষ ভুংচুক বুঝাই দিব, দাদা বোঝাবো না ইনশাআল্লাহ। কী কী করলো এটা আমরা দেখবো না। আমি সর্বোচ্চ তোমাদের জন্য চেষ্টা করব যে সর্বোচ্চ ভালো জিনিসটা তোমাদের শেখানোর। আর তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কি যে পরীক্ষায় কী আসবে, শুধু পরীক্ষায় কী আসবে এইটুকু আমি কিন্তু তোমাদের পড়াবো না। এইটুকু যদি পড়তে চাও আমার কাছে আসার দরকার নেই। যা যা লাগে ইচ অ্যান্ড এভরিথিং ধরে ধরে তোমাদের পড়াবো, যেটা প্রয়োজন নাই ওটা পড়াবো না। ইতিহাস ওটা আমার পড়ানোর বিষয় না, তোমাদের যে ইতিহাসগুলো লিখছে এটা তোমরাই পড়তে পারো, তোমাদের টাইম ওয়েস্ট করতে চাই না। যেগুলো যেগুলো তোমাদের বোঝানোর প্রয়োজন ওগুলো বোঝাই দিচ্ছি, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেবো ক্লাস, ঠিক আছে? টাইম ওয়েস্ট করো না। দেখো তাহলে এটা কি পাইলাম? মাত্রা। কি পাইছি? এটা মাত্রা। আচ্ছা, আবার 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 তুমি আরেকটা জিনিস খেয়াল করতে পারো। কার কথা বলবো আমরা? বলতে পারি ত্বরণের কথা। ত্বরণ, ত্বরণ অথবা তোমার বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ বলবো না, থাক। যাই হোক, আমরা ত্বরণের কথাই বলি। ত্বরণ, ত্বরণ কি? ত্বরণ কি? ত্বরণ হচ্ছে যে আমি নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট সময়ে অথবা একক সময়, যেটাকে আমরা বলি একক সময়, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে আমি যেই কী করি, মানে আমার যে বেগটা বৃদ্ধি পায় প্রতি সেকেন্ডে, আমার যেই পরিমাণ বেগটা বৃদ্ধি পায় আমরা সেটাকে বলি আমার ত্বরণ। সেটাকে কি বলি? সেটাকে বলি ত্বরণ। এখন ত্বরণটা তাহলে কি? ত্বরণের সূত্র কি? তোমার সূত্রটা খালি দেখো, তোমরা জিজ্ঞেস করো না যে কেন, কারণ কি এটা তোমাদের এই অধ্যায়ের পড়া না, এর পরের অধ্যায় শেখাবো। এখন দেখো ত্বরণ, ত্বরণ। এখন বেগটা, যেটা বেগ, এটা আমার বের করতে হবে। এখন বেগকে দিয়ে আমি যদি টাইমকে ভাগ করে দিই, দেখো বেগ 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 বেগ, আর নিচে কি? সময়, সময়। এখন যদি আমি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে কী পাবো আমি? আমার ত্বরণ। এখন বেগ, দেখো বেগ কী পাইছি? বেগ কী পাইছি? এল ডিভাইডেড বাই টি পাইছি না? আর নিচে কী পাইছি? সময়। সময় কি? টি না? হ্যাঁ, টি না? দেখো তো এটাকে দেখো, এল টি ইন্টু 1/t, এ কথাটা কি এভাবে লিখছি, 1/t সমান সমান কি? এল টি স্কোয়ার উইচ ইজ ইকুয়াল টু এল ইন্টু এই। এই হচ্ছে কথা। এই আমার, এটা কি আমার কার? এটা ত্বরণের। এটা কার? এটা ত্বরণের মাত্রা। মাত্রা কিন্তু আমরা বুঝলাম। এখন মাত্রা যে
এটা যে বের করলাম মাত্রা, এখন মাত্রা আমার প্রয়োজনীয়তা কি, কারণ কি, আমি কেন বের করব মাত্রাটা? তোমরা যারা দ্বিতীয় অধ্যায় পড়েছো কিছুটা হলেও তোমরা এই সূত্রটা জানো, খুব ইজি একটা সূত্র, যে S ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র তোমরা সবাই পড়ছো, তাই না? হ্যাঁ, এই সূত্রটাতে তোমরা একটা জিনিস খেয়াল করবা, এ দেখো এস মানে কি, এস মানে হচ্ছে আমার স্মরণ, অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখান থেকে স্মরণের একক কি, একক কি, এম না, মিটার না, এম। সমস্যা ইউ মানে কি, আদিবেগ, আদিবেগ এম এস ইনভার্স 1 ইন্টু টাইম মানে কি, টাইমের একক কি, টি হচ্ছে টাইম, টাইমের একক কি, এস প্লাস হাফ এর একক কি, এ, এ মানে কি ত্বরণ, ত্বরণটা মাত্র কি বের করছি দেখো তো। আচ্ছা দাঁড়াও, এটাকে আমি যদি এভাবে বলি, এটার এককটা কি, এটা একক কি, এম এস ইনভার্স 2 না, হ্যাঁ 2 ইন্টু টির, টির একক কত, এস, এস মানে সেকেন্ড, তাহলে ওপর স্কোয়ার আছে মানে কি সেকেন্ড স্কোয়ার। আবার বলছি, আবার বলছি, এস, এস মানে কি দূরত্ব, অধিকাংশ দূরত্ব, এটার একক কি, এম, এককগুলি খালি বসাইছি। ইউ মানে কি আদিবেগ, আদিবেগের একক কি, এম এস ইনভার্স 1 ইন্টু টি আছে, ইন্টু টি দিছি, টি, টি এর একক কি সেকেন্ড, এস প্লাস হাফ এম এস ইনভার্স 2, এটা হচ্ছে এর ইন্টু এস টু দ্য পাওয়ার মানে 2 আর কি, এটা। এখন দেখো তো, আচ্ছা এম, এম ইন্টু, ইন্টু এটাকে যদি ইন্টু হিসেবে লিখি, ইনভার্স আছে, ইনভার্স মানে কি 1 বাই না, ইনভার্স মানে কি 1 বাই 1 বাই 1 বাই এস ইন্টু এস প্লাস হাফ, হাফ, হাফ দেওয়ার দরকার নেই, যখন মাত্রা নির্ণয় করবা, যখন একক বের করবা, এই হাফ টু এগুলি কবে ধ্রুবক, কারণ কি টু, টু ইজুয়াল টু কখনো 1 হয়, আবার কখনো বলতে পারবে 3 ইজুয়াল টু 2, অথবা কোনো একটা সংখ্যা আরেকটা সংখ্যা সমান হইতে পারে, কখনোই হইতে পারে না। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা কি ধ্রুবক, প্রত্যেকটা সংখ্যা কি ধ্রুবক। আচ্ছা যেহেতু ধ্রুবক সেহেতু আমি কিন্তু এটাকে বাদ দিয়েই লিখতে পারি, কারণ ওর তো কোনো একক নাই। আমার হাফের কি কোনো একক আছে, নাই তো, তাই আমার একক নির্ণয়ের ক্ষেত্রে ওটা আমি কেন বের করবো, দেখো তো। এখন দেখো এই সমীকরণের মাধ্যমে, সমীকরণের মাধ্যমে কি করতেছি, এ দেখো সেমভাবে এম ইন্টু এস ইনভার্স 2, এটা কি লিখতে হবে 1 বাই এস স্কোয়ার না, আর এই জায়গায় এস স্কোয়ার আছে, এটা এটা কাটা, এটা এটা কাটা, থাকে কি এম প্লাস এম ইজগুলো টয়েস এম, টয়েস এম আর এম একই কথা, ধ্রুবক ধরতে হয় না, এম, এম দেখছো ওই পক্ষ সমান, দেখো তো এই পক্ষ এই পক্ষ সমান কিনা, ধ্রুবক ধরবা না, ঠিক আছে ধ্রুবক ধরবা না, ওই পক্ষ কি সমান, সমান। এখন এ পক্ষ কি লিখতে পারি, এম, এম মানে কি লেন্থ, এখান থেকে বাদিয়ে লিখতে পারি আমি লেন্থ, এল ইজ ইকুয়াল টু এল, দেখো তো এম এদিকেও এম আসছে, এদিকেও এম আসছে, এল এল। অর্থাৎ আবার যদি আমি এখানের কথা বলি, ত্বরণ 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 ত্বরণ, এল মানে কি, এল মানে কি, এল মানে হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব মানে কি এম না, মিটার না, আর কি টি মানে কি টাইম, টাইম মানে কি এস সেকেন্ড, ইনভার্স 2 আছে, ইনভার্স 2 দিয়ে দিলাম। অর্থাৎ এটা কি, এটা কি ওর একক না, তো মাত্রা থেকে আমি একক বের করতে পারছি, সমীকরণ থেকে আমি মাত্রা বের একক বের করতে পারছি, একক থেকে আমি আবার মাত্রা বের করতে পারতেছি, মাত্রা থেকে আবার আমি কি বের করতে পারতেছি, কি বের করতে পারতেছি, একক বের করতে পারছি, একক থেকে আবার কি বের করতে পারবো, আমি সমীকরণ বের করতে পারবো, আমার সমীকরণ সঠিক কিনা দেখো তো। এই পাশে এস ইজ এস, এস মানে কি এম, আর এ পাশে কি বের করছি, এ পাশে কি বের করছি দেখো তো, এ পাশে কি বের করছি এল, অথবা এই যে এটাও দেখতে পারো তুমি, এস, এস ইকুয়াল টু এম বের করছি আমি, এস ইকুয়াল টু এম বের করছি, এম কি ওর একক, এস এর একক কি এম, এস এর একক কি আসলে এম, হ্যাঁ আসলে এম, এস মানে কি দূরত্ব, দূরত্ব একক কি এম, অবশ্যই এম। যেহেতু এম আমাদের ধরা হয়েছে, এম আমরা এস আই ইউনিট অনুযায়ী, এই জায়গায় এস আই ইউনিট মানে কি ওই যে মাত্র যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য তারপর ভর, এগুলো যেই আমি কি দেখালাম, এই এককগুলি দেখালাম, ওই একক আর কি, ওগুলি এসআই একক বলে ওগুলিকে। এখন ওই এসআই একক হিসাবে কি এস এর একক কি হওয়া দরকার, এম না, আসলে কি এম আসছে দেখো তো, এম আসছে কি না, এম আসছে না, তাইলে কি এই সমীকরণটা ঠিক আছে।
তো সমীকরণটা ঠিক আছে কি নাই এটা আমি কিন্তু আমার কি দ্বারা বের করতে পারতেছি, এই যে এই মাত্রা দ্বারা। মাত্রা এখান থেকে কিন্তু আমি মাত্রা ওর মাত্রা যেটা এখান থেকেও কিন্তু আমি বের করতে পারবো। আবার এই আমার মাত্রা থেকে সমীকরণের সঠিকতা কোনটা এটা আমি বের করতে পারবো। অর্থাৎ মাত্রা দিয়ে আমি বহুবিধ লাভ করতে পারি। তুমি ইন্টারে যখন উঠবা তখন দেখবা কি যে মাত্রা সম্পর্কে প্রচুর কথাবার্তা আছে, তোমার বইয়ের মধ্যে এত ডিটেলস নাই আর তোমার দরকার নাই, পরীক্ষায় আসে না এগুলো। তাই আমরা এইটুকুই রাখি। তারপরে যাবো আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, ভার্নিয়ার স্কেল প্লাস কি প্রধান স্কেল, দুটো মিলে কি স্লাইড ক্যালিপার্স। এই যে আমি একটা ছবি আঁকছি স্লাইড ক্যালিপার্সের, হ্যাঁ ছবি শুনেছি না? আচ্ছা দেখো, এটা স্লাইড ক্যালিপার্স। এখন এই যে স্লাইড ক্যালিপার্সটা, এখানে একটা ভার্নিয়ার স্কেল থাকে আর একটা কি থাকে, প্রধান স্কেল। ভার্নিয়ার স্কেল আর এটাকে বলি আমরা প্রধান স্কেল। এই ভার্নিয়ার স্কেলে নাড়ানো যায়, কি করা যায়, নাড়ানো যায়। আচ্ছা, তোমাদের এটা প্র্যাকটিক্যাল দেখালে বেশি ভালো হয় তাই না? আচ্ছা দাঁড়াও, আগে একটা কথা বলে নিই। হ্যাঁ চলো, তাহলে এই যে স্লাইড ক্যালিপার্সটা কাকে কাকে নিয়ে গঠিত, এই ভার্নিয়ার স্কেলটা, এই প্রধান স্কেলটা, এই জিনিসটা নাড়ানো যায়। ব্যাস এইটুকু বুঝলা? এইটুকু বোঝার পরে এখন আমরা এটা প্র্যাকটিক্যালটা দেখবো। চলো তাহলে স্ক্রিনে চলো। এই দেখো আমরা এসে পড়লাম আমাদের স্ক্রিনে। এখন খেয়াল করো, এই যে বড় স্কেলটা দেখতে পাচ্ছ, এই যে বড় স্কেলটা, এটা আমাদের ভার্নিয়ার স্কেল। এটা আমাদের কি, সরি প্রধান স্কেল, এটা আমাদের প্রধান স্কেল। আর এই যে এই ছোট স্কেলটা, দাঁড়াও আমি ওই ছোট স্কেলটা কোনটাতে দেখাবো, এই যে দেখো, এই যে ছোট যে স্কেলটা, এই স্কেলটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলটা দেখো, ভার্নিয়ার স্কেলটা কিন্তু নাড়ানো যায়, এই যে নাড়ানো যায়, এটা স্লাইড করা যায়। অর্থাৎ স্লাইড করা যায়, সেই জন্যেই এটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। ক্যালিপার্স কি, ক্যালিপার্স হচ্ছে এই যে চোয়ালের মতো যে জিনিসগুলো আছে, এই যে এটাকে আমরা চোয়াল বলি। এই যে দেখো চোখা চোখা জায়গাগুলো, এই যে চোখা চোখা জায়গাগুলো আছে না, এই যে চোখা জায়গাগুলো, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি এই চোয়াল বলি। এখন এই চোয়াল বলি যে এই জন্যে এটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। ক্যালিপার্স হচ্ছে চোয়াল, আর হচ্ছে আমাদের এই যে এটা স্লাইড করা যায়, কি করা যায়, স্লাইড করা যায়, সেই জন্য এটাকে আমরা বলি স্লাইড ক্যালিপার্স। আচ্ছা বুঝলাম। এই যে একটা বস্তু আমি রাখলাম এখানে, দেখো একটা রাখলাম বস্তু, এই বস্তুটা আমি যখন মাপবো তখন দেখো, আগে আমি তোমাদের প্রধান স্কেল দিয়ে মেপে দেখাই। এই দেখো জিরোতে রাখলাম, এই যে জিরোতে রাখছি না, রাখার পর দেখো এটা কত, 5 না 5-এ যায়নি, জিরোতে বসছে, হ্যাঁ এই বসছে, এটা কাছাকাছি প্রায়, এটা পুরোটা কি হয়ে গেল, এগুলো যদি অন্যভাবে করতে চাই, এ দেখো আমরা এখানে দেখি জিরোতে বসাইলাম। এখন দেখো এটা কিন্তু আমাদের 2.5-এর আগের যে দাগটা আছে এটা থেকে একটু বেশি, তাই না? 2.5-এর আগের যে দাগটা আছে এটার কাছাকাছি, এটার থেকে একটু বেশি। জিরোতে বসছে না কেন, হ্যাঁ এদিকে একটু বেশি। এখন খেয়াল করো, এখন যখন আমি এই যে স্লাইড ক্যালিপার্সটা, এই স্লাইড ক্যালিপার্সটা যখন এটার কাছে আনবো তখন কি হচ্ছে খেয়াল করবা, খুব খেয়াল। এই যে এই জায়গাটুকু ও হচ্ছে কি যে এই যে 2.5 এর দুইটা আগে, আমি লাল কালি দিয়ে দেখাই, এটা এই যে এই দাগটা, এই যে এই জায়গাটায় এই যে এই দাগটা যেটা এখানে খেয়াল করো, এইটা থেকে একটু বেশি আর আগেরটা থেকে একটু কম, তাই না? এটা থেকে একটু বেশি আর আগেরটা থেকে একটু কম আসতেছে ভার্নিয়ার স্কেলে। এখন কথা কি,
তাহলে এটা কতটুকু, এটা দৈর্ঘ্যটা কতটুকু আসলে, এটা দৈর্ঘ্যটা কতটুকু? আমার প্রধান স্কেল পাঠ কত দেখো, প্রধান স্কেল পাঠ কত পাইছিলাম, প্রধান স্কেল পাঠ পাইছিলাম হচ্ছে 2.30, 2.30। কীভাবে? এ দেখো, এই যে জিরোতে বসাইলাম, তখন কি হইলো যে এটা 2.3 থেকে একটু বেশি হইলো, এই যে 2.3 থেকে একটু বেশি, তাই না? যদি সম্পূর্ণ জিরোতে আমি বসাইতে পারতাম তাহলে দেখতে কি এটা 2.3 থেকে একটু বেশি হয়। বসাইতে পারতেছি না, হাতটা কাঁপতেছে। যাই হোক দেখো, এটা 2.3 ধরে নাও, হ্যাঁ এই 2.3তে আটকাইছে। এই যে উপরে রিডিং দেখাচ্ছে, আমি তো মোবাইলে করতেছি, এই রিডিং দেখাচ্ছে, এই দেখো 23 MSD। MSD মানে কি? মেল স্কেল ডিভিশন। ডিভিশন মানে কি? ভাগ। প্রধান স্কেলের যে ভাগগুলো সেটা, আচ্ছা সেটা কতটুকু ভাগ অতিক্রম করছে? 2.3, ঠিক আছে 2.3। এখন 2.3 থেকে একটু বেশি, 2.3 থেকে একটু বেশি, তাহলে যতটুক বেশি ততটুকু যদি আমি 2.3 সাথে যোগ করে দিই তাহলে কিন্তু আমি আমার মান পাচ্ছি। কিন্তু আসলে কতটুকু বেশি এটা কীভাবে বের করব? এটা হচ্ছে আমার কথা, এই হচ্ছে আমার কথা। এই দেখো এখন, এই দেখো 3, এই যে 3, যেটা 3 নম্বর দাগ যেটা, এটার সাথে কিন্তু মিলে গেছে, এটার সাথে কিন্তু আমার এই যে বর্নিয়ার স্কেলটা মিলে গেছে। এই যে 3 নম্বর যে দাগটা, এই দেখো খুব খেয়াল করো, এই যে এই দাগটা মিলে গেছে না? মিলছে? হ্যাঁ মিলছে। এই যে যে জায়গা মিললো, যে জায়গাটা ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেল দুটো মিলে গেছে, সেই জায়গাটাকে আমরা বলি আমাদের ভার্নিয়ার সমাপাতন। সেটাকে আমরা কি বলি? ভার্নিয়ার সমাপাতন। আচ্ছা বুঝলাম। আর এখন দেখো, এই যে ভার্নিয়ার সমাপাতন, এটার পরেরটা একটু দেখো, এটার পরেরটা একটু খেয়াল করো, এই জায়গায় কি হচ্ছে, যে এই 3 থেকে এর পরের দাগটা যেটা, এখান থেকে ভার্নিয়ার স্কেলটা একটু আগে না, মানে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে না? আছে। এখন পার্থক্যটা কতটুকু? এ দেখো তো, আমি যদি এই যে এর আগের দাগটা, অর্থাৎ কত, এটা আগের দাগটা কত হবে? 2.9 থেকে এই যে নিচে আমি এবি নাম দিই এটাকে, এ আর বি, আগে একটু জুম করে নিই। দেখো এখন আমি যদি এই জায়গায় নাম দিই এ, এটা 1 দিই, এটা 2 দিই, হ্যাঁ এটা 1 দিলাম, এটা 2 দিলাম, কি হচ্ছে এখন এই 1, এ হচ্ছে 2। আঙুল দিয়ে লিখতে গেলে অনেক কষ্ট। এই এবার খেয়াল করো, এই সমাপাতন থেকে এর পরের দাগটা থেকে যে পার্থক্যটা আমি যদি এটা বের করতে চাই, এই 3 এর আগেরটুকু থেকে এই যে এই 1 আর 2 যদি আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আবার এর মধ্যে যে পার্থক্যটা আমি বের করতে পারতেছি। ভালো খেয়াল করো, এ দেখো এর আগের দাগটা আর এই দাগটা, এইটুক জায়গাকে আমি কি বলবো? 1 MSD, মেইন স্কেল ডিভিশন। একটা ডিভিশন না এই জায়গায়, একটা ডিভিশন না, একটা ভাগ না, হ্যাঁ 1 MSD। আর নিচেটা কি? নিচেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাইলে যে জায়গায় সমাপতন ঘটছে সেখান থেকে এটা, এই যে পরেরটা কি? 1 VSD। তাহলে এই দুটি যদি আমি বিয়োগ করে দিই তাহলে কি আমার এর মধ্যে যে গ্যাপটা, যে পার্থক্যটা, সেটা আমি পাচ্ছি না? হ্যাঁ পাচ্ছি। এই পরেরটাও সেমভাবে দেখো তো, এই পরেরটাও কিন্তু আরেকটু সরে গেছে, কতটুক সরে গেছে দেখো তো, দুইটা 2 MSD, এই দেখো 1 2 দুইটা গেছে, এই 1 এই 2 দুইটা গেছে, 1 2 দুইটা গেছে, হ্যাঁ 3 এর পরে কত? 1 2 দুইটা গেছে, সমাপতনের পরে দুইটা গেছে, তাইলে 2 MSD। আর নিচে কি? এ দেখো যে জায়গায় সমাপতন হচ্ছে তারপরে দুইটা গেছে, তাই 2
ভিএসডি, অর্থাৎ 2 এমএসডি মাইনাস 2 ভিএসডি হচ্ছে আমার পরের দাগটার পার্থক্য, তাই না? তাহলে এই দাগটার পার্থক্য কত হবে দেখো তো, এটা কুটটুকু আমি বের করতে পারবো? দেখো তো, আমি যদি পরেরটা বের করতে পারি তারপরেরটাও বের করতে পারবো। কীভাবে? তারপরটা কী হবে? 3 এমএসডি মাইনাস 3 ভিএসডি, এই তো। তাইলে সবার শেষটা কত হবে? দেখো 1, এই যে সমাপতন বাদে তারপরের কতটুকু, এই 1 2 3 4 5 6 আর এটা কি 7, পাইলাম? বুঝলাম? তাহলে কি হবে? 7 আমি এখান থেকে 7 এমএসডি মাইনাস 7 ভিএসডি লিখতে পারি। এখন এই যে 7 এমএসডি মাইনাস ভিএসডি আমি যে বের করলাম, এইটুকু আমি যদি যোগ করে দিই, কার সাথে যোগ করি? আমার যে প্রধান স্কেল পার্টটা আমি পাইছি, প্রধান স্কেল পার্ট কত পাইছিলাম? 2.30 সেন্টিমিটার। এইটার সাথে যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমার মানে এটা রিয়েল যে মানটা সেটা আমি পেয়ে যাবো। এটা কতটুকু মানে এটা দৈর্ঘ্য সেটা আমি বের করতে পারবো ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তাহলে কি বের করলাম আমি? এই যে এই দাগটা, কোন দাগটা? এই দাগটা, এই যে উপরে যে হলুদ অ্যারো আছে, এই দাগ থেকে এই যে 0 এর মধ্যে যে গ্যাপটা সেটা আমি বের করলাম। সেই গ্যাপটা কতটুকু? 7 এমএসডি ইন্টু 7 মাইনাস 7 ভিএসডি, এইটুকু। 7 যদি আমি কমন নিয়ে নিতে পারি তাহলে কি লিখতে পারি? 7 ইন্টু 1 মাইনাস 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। ঠিক আছে, বুঝতেছো? তাইলে আমি যদি এই দুটো যোগ করে দিই, আমার প্রধান স্কেল পার্ট আর ওই যে আমার যে এই মানটা পাইলাম এত কষ্ট করে, সেটা যদি যোগ করে দিই তাহলে কি পাবো? আমার কাঙ্ক্ষিত মানটা। একটা কথা বলার যে এই দেখো এখানে দুইটা চল, উপরে একটা চল, নিচে একটা চল। নিচে যে চলটা আছে সেই চলটা এই যে বাইরের দিকে, দেখো এই যে বাইরের দিকে, এই বাইরের দিকে যতটুকু আছে, এই বাইরে থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এই যে বাইরে পর্যন্ত, কি হচ্ছে মোবাইল হ্যাং করতেছে কেন? এই যে এই জায়গা পর্যন্ত যে দৈর্ঘ্যটা, সেই হচ্ছে আমার কি আমি চাচ্ছি। এই বাইরে থেকে এই বাইরে পর্যন্ত যে দৈর্ঘ্যটা, বাইরে এইখান থেকে এইখান পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটা আমি চাচ্ছি আমার এইখান থেকে এইখান পর্যন্ত দৈর্ঘ্য। ঠিক আছে, বুঝলাম? আচ্ছা, বুঝলাম। আর যদি ওপরে যদি বসাই তাহলে কীরকম হবে দেখো তো। ওপরে বসাইলে, এই যে উপরে বসাইলাম, তখন কী হবে? আমার ভেতর থেকে এই যে এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত, এই ভেতরেরটা পর্যন্ত যেই দূরত্বটা সেটা আমি পেয়ে যাব। সেই জায়গাটাই হচ্ছে আমার কি ভেতরের যেই দৈর্ঘ্যটা, ভেতরের দিক থেকে যেই দৈর্ঘ্যটা সেটা। বুঝছো? উপরেটা দিয়ে আমরা কি বের করি? ভেতরের টুকু। আর বাইরের দিক, বাইরেরটা মাপতে গেলে আমাদের নিচেরটা ব্যবহার করতে হয়। বুঝলাম? এবার চলো খাতায় যাই। এবার এই দেখো, আমরা দেখে এসে বললাম যে আসলে ভার্নিয়ার ক্যালিপার্স অথবা স্লাইড ক্যালিপার্সটা আসলে কীরকম হয়। এখন কথা কি যে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমাপাতন, এই সম্পর্কিত কিছু শব্দ আছে, কিছু টার্ম আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন। এখন একটা জিনিস মনে করার চেষ্টা করা, আমি শেষ পর্যন্ত আমার যতটুকু আমার যোগ করতে হয়েছিল, আমার 2.3 সাথে যতটুকু আমার যোগ করতে হয়েছিল সেটা ছিল 7 ইন্টু 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। অর্থাৎ আমার 7 কি ছিল? আমার ভার্নিয়ার সমাপাতন, তার সাথে কী গুণ করছি আমি? ভার্নিয়ার সমাপাতন ছিল না 7 নম্বর দাগটা, দেখো 0 থেকে 7 পর্যন্ত ওই ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার দাগটা কিন্তু আমার ওই প্রধান স্কেলের 3 নাম্বার দাগের সাথে মিলে গেছিলো। অর্থাৎ 7 নাম্বার দাগটা হচ্ছে আমার ভার্নিয়ার সমাপাতন।
ভার্নিয়ার সমপাতন। আচ্ছা, এখন ভার্নিয়ার সমপাতনের সাথে আমি 1 MSD মাইনাস 1 VSD করছি না? এখন যে 1 MSD মাইনাস 1 VSDটা ছিল, এটা কি? এটা কি আমার প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেলের মধ্যে পার্থক্য না একটা? এক ভাগের মধ্যে যে পার্থক্যটা সেটা না? এখন এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাকেই আমরা বলি আমাদের কি? আমাদের ভার্নিয়ার ধ্রুবক। এই যে আমি লিখে রেখেছি, প্রধান স্কেলের এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট, সেটাকে আমরা কি বলি? আমাদের ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, এখন এখন কথাটা মনোযোগ দিয়ে শুনবা। এখন ভার্নিয়ার স্কেলের যেই ভাগটা এই কি বলে এই প্রধান স্কেলের সাথে, ভার্নিয়ার স্কেলের যে ভাগটা প্রধান স্কেলের সাথে মিলে গেছিল, সেটাকে আমরা বলবো আমাদের কি? ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন, সমপাতন মানে কি? সমপতিত, একই জায়গায় তারা মিলিত হয়েছে। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার যে ভাগ কি প্রধান স্কেলের প্রধান স্কেলের কোনো ভাগের সাথে কোনো ভাগের সমপতিত হয়, সমপতিত হয়, সেটাই আমাদের কি? ভার্নিয়ার সমপাতন। যে দাগটা আমার মিলে গেছিল, মনে করার চেষ্টা করো, যে দাগটা আমার মিলে গেছিল এই প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল, যে দাগটা মিলে গেছে সেটাই আমার ভার্নিয়ার সমপাতন। আচ্ছা, এখন আমরা সূত্রটা কিন্তু নিজেই আবিষ্কার করতে পারলাম যে প্রধান স্কেল যেটা, সেটার যে পার্টটা, সেটাকে আমি যদি প্রধান স্কেলের পার্টকে যদি আমি এম দ্বারা প্রকাশ করি, আচ্ছা, পুরো যে দৈর্ঘ্যটা সেটাকে আমি যদি এল দ্বারা প্রকাশ করি, এল ইজ ইকুয়াল টু কী হবে? প্রধান স্কেলের যে পার্টটা, সেটা প্রধান স্কেল পার্ট এম, এটা লিখে দিই আমি, দৈর্ঘ্য প্রধান স্কেল পার্ট স্কেল পার্ট, এই প্রধান স্কেল পার্টের সাথে কি ওই যে ভার্নিয়ার সমপাতন আমি গুণ করছিলাম 7 কমন নিয়ে, 7 কি ছিল আমার? ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন যেটা, ভার্নিয়ার সমপাতনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ভি ভি এর সাথে আমি কি করছিলাম? 1 MSD মাইনাস 1 VSD গুণ করছিলাম। 1 MSD মাইনাস 1 VSD মানে কি? ভার্নিয়ার ধ্রুবক না? ভার্নিয়ার ধ্রুবককে আমরা ভি ইন্টু ভিসি দ্বারা প্রকাশ করি, ভিবিসি, ভি ইন্টু এই ভি ডট দিয়ে সি লিখি, সি ডট, এটা প্রকাশ করি। এটা আমার ভার্নিয়ার, এটা ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন। আর এইটুকু হচ্ছে আমার ভার্নিয়ার ধ্রুবক। বুঝলাম? আর শরীরটা ভালো না তো, শরীরটা ভালো না হওয়ার কারণে খুব কথা আটকাচ্ছে, খুব। আচ্ছা দেখো, এখন আমরা কি সূত্র বুঝলাম? আচ্ছা, একটা কথা মনে রাখবা, আমি তোমাদের সাইডে দেখা দিই, এই জায়গায় দেখা যাচ্ছে? দেখো, আমার যদি এরকম হয় যে তোমাকে বলে দিবে যে এই প্রধান স্কেলের 20 ভাগ, কি স্কেল বলে এটাকে? ভার্নিয়ার স্কেলের 19 ভাগের সমান, সরি, প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান, অর্থাৎ কি 19 MSD ইজ ইকুয়াল টু 20 VSD। এইটা থাকলে তোমার ভার্নিয়ার যে ধ্রুবকটা, এটা হলে অথবা তোমার যদি পার্থক্যটা এরকম 1 থাকে, 10 9, তারপরে 11 10, এরকম যদি থাকে, তখন তুমি সূত্রটা ব্যবহার করবে S ডিভাইডেড বাই N। N মানে কি? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার ভাগ সংখ্যা। আর S কি?
এক্স হচ্ছে যে মানে ক্ষুদ্রতম যে মানটা, সেটা ক্ষুদ্রতম 1 ভাগ যেটা, সেটার যতটুকু দৈর্ঘ্য সেটুকু। অর্থাৎ বাইনারি স্কেল কতটুকু 0.1 mm থাকে, 1 mm থাকে, এরকম যতটুকু সর্বনিম্ন যে আমার মানটা, সেটা ভাগ কি, যত ভাগ সংখ্যা সেটা ভাগ করলে আমি আমার এই যে বিসি পেয়ে যাচ্ছি। কিন্তু যদি এরকম থাকে 18 ভাগ 20 ভাগের সমান, 18 ভাগ 20 ভাগের সমান, তখন কি করবা? তখন করবে কি দেখো, 18 MSD ইজ ইকুয়াল টু 20 VSD, তাই না? এটা তোমার 1 MSD মাইনাস 1 VSD হচ্ছে আমার ভার্নিয়ার কি ধ্রুবক। এখন সেক্ষেত্রে আমার কি করতে হবে, ভিসির দৈর্ঘ্যটা যেটা, সেটা যখন আমি বের করব, তখন কিন্তু আমার একটু অন্যরকম একটা সূত্র ব্যবহার করতে হবে। সেই সূত্রটা কীরকম হবে? সেই সূত্রটা হবে যে আমার যে সূত্রটা হবে আমার 1 MSD মাইনাস 1 VSD। এই সূত্রটা সব ক্ষেত্রে, এই সূত্রটা এই ক্ষেত্রেও চলে, আবার এই যে এই 19-20-এর ক্ষেত্রেও চলে, 18-20-এর ক্ষেত্রেও চলে, যতটুকুই হোক। 1 MSD মাইনাস 1 VSD যদি করতে পারো, তাহলেই তুমি তোমার কাঙ্ক্ষিত ভিসি পেয়ে যাবে, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, এবার আমি একটা অঙ্ক লিখে রেখেছি, যে স্লাইড ক্যালিপার্সে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 9.96 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন পাওয়া গেল 8। আচ্ছা, এটা কার মান? প্রধান স্কেল পার্ট এম। এটা কার মান? এটা হচ্ছে আমার সমাপতন, অর্থাৎ ভি এর মান। আমি অন্য কালি নেই, বেটার হয় যে এই কালিটা নিয়ে দেখো। এখন কি হলো, যে এটা আমার এম, এটা আমার বি, আর 19টি দাগ ভার্নিয়ার স্কেলের 20টি দাগের সমান। তাইলে এক্ষেত্রে 19টি দাগ 20টি দাগের সমান হইলে আমি কি করব, এই যে সূত্র বসাই দিব। এক্ষেত্রে VC will be as divided by n, তাই না? আচ্ছা, কি হবে দেখো, s এর মান কত? s কই, ক্ষুদ্রতম কতটুকু বের করা, যেটা লেখে নেই। না লিখলে কি করবা? যদি না লিখে, তাহলে তখন কি করবা? তখন আমার করতে হবে কি, যে আমার একটা ধরে নিতে হবে। সাধারণত যেটা হয়, যে এটা 1 mm হয়, 1 mm, ঠিক আছে। আর যে ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান, অথচ ভাগ সংখ্যা কত? 20। আমি যদি এটা ভাগ করি, কত বের হয় দেখো তো, 1/20, 0.05। এটা আমার ভার্নিয়ার কনস্ট্যান্টের এটা হচ্ছে আমার মান। ভার্নিয়ার কনস্ট্যান্টের মান হচ্ছে এত। এখন এটার একক কি? এ দেখো, উপরে বাকি রয়েছে না, নিচে কিছু আছে? নিচে কিছু নাই। এ দেখো, তোমাকে একটু আগে যে মাত্রা বের করার সময় যেরকম বলছিলাম, যে উপরে যা থাকবে, বাকি যেটাই থাকে ওটাই আমার কি একক, বুঝলা? আচ্ছা, এখন আমার দৈর্ঘ্য যেটা দৈর্ঘ্য L ইজ ইকুয়াল টু কি M প্লাস ভি ইন্টু ভিসি। গুণের কাজ আগে, M এর মান কত? 9.96 প্লাস ভি এর মান কত? 8, ভিসির মান কত? 0.05। ওকে, আমরা করে ফেলি। 9.96 প্লাস 8 ইন্টু 0.05, কত বেরোলো?
10.36। তোমরা এই দিকে একটা দাগ দিবা, তারপর লিখে নিবা দেয়া আছে এই যা যা দেয়া থাকে তা লিখে নিবা আগে। আমি আর লিখলাম না, টাইম ওয়েস্ট করে লাভ নেই। এম এম এটাই আমাদের, এটাই আমরা বের করতে চেয়েছিলাম। এত কাহিনী এই জিনিসটার জন্যই। এই যে দেখো এই এক্সট্রা যে মানটা না, এটা কিন্তু মানে প্রধান স্কেল দিয়ে মাপা যাচ্ছিল না, সেজন্য আমি একটা ভার্নিয়ার স্কেল নিয়ে এসেছি। তখন কি হচ্ছে, আমার এক্সট্রা মানটুকু আমি মেপে নিতে পারছি। এই যে মেপে নিতে পারলাম, এটাই হচ্ছে আমার এই ভার্নিয়ার স্কেলের কাজ। এখন দেখো আমরা বুঝলাম যে স্ক্রু কস্টটা আসলে কীরকম হয়। এখন আমি লিখে রেখেছি, দেখো এই যে টুপিটা যদি একবার ঘুরাই, যতটুক আমার দূরত্বটুকুম করছে রৈখিক স্কেল বরাবর, সেটা হচ্ছে আমার কি পিচ। আর লঘিষ্ঠকরণটা কি? লঘিষ্ঠকরণটা হচ্ছে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘোরালে এর প্রান্ত বা স্ক্রুটি রৈখিক স্কেল বরাবর যেইটুকু দূরত্ব অতিক্রম করবে সেটুকু হচ্ছে আমার লঘিষ্ঠকরণ। সেটুকু কি আমার লঘিষ্ঠকরণ, অর্থাৎ যেইটুকু সর্বনিম্ন মাপা সম্ভব, সর্বনিম্ন যেটুকু আমি মাপতে পারবো, এই যে স্ক্রু গজরে আমি সর্বনিম্ন যতটুকু আমি মাপতে পারবো সেটাই হচ্ছে আমার লঘিষ্ঠ গণন বা ন্যূনক। আমি তোমার বোঝার জন্য সবচেয়ে সহজে লিখছি, তোমরা পরীক্ষা আবার এত সহজে লিখো না। হ্যাঁ, তোমরা আমি যেভাবে বললাম মুখে সেভাবে লিখবা, সেভাবে কী করবা লিখবা, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এবার দেখো অঙ্কটা আমরা দেখি, একটু অঙ্কটা পড়ি। সূত্রটা লিখি নেই তো আমি, সূত্রটা ওই আগেরটার মতোই, সেম সূত্র, বুঝছো? সূত্রের কোনো পার্থক্য নাই। এখন দেখো স্ক্রু গজের মাধ্যমে একটি সুষম তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে রৈখিক স্কেল পার্ট পাওয়া গেল। রৈখিক স্কেল পার্ট ও বৃত্তাকার স্কেল পার্ট যথাক্রমে 3 mm ও 65 পাওয়া গেল। 65 কেন লিখছি? শুধু সমপাতনের কোনো একক নাই, 65 পাওয়া গেছে। আর পাওয়া গেছে কি দেখো, বৃত্তাকার স্কেল পার্টে কোনো নাই, কি নাই আমার নাই, কোনো একক নাই। আচ্ছা, বৃত্তাকার স্কেল পার্ট কত পাওয়া গেছে? বৃত্তাকার স্কেল পার্ট কত পাওয়া গেছে? 65। আর কি পাওয়া গেছে? 3। কি পাওয়া গেছে? 3 রৈখিক স্কেল পার্ট। তাইলে লঘিষ্ঠ গণন 0.1 mm যদি হয়, তাহলে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি? এই যে একটা বস্তু এটা যদি আমি মাঝ বরাবর কেটে ফেলি, প্রস্থ বরাবর, এটা দেখো, এটা ছোট, এটা বড়, যেটা বড় ওটা দৈর্ঘ্য, যেটা ছোট ওটা কি প্রস্থ, মাঝ বরাবর যদি কেটে ফেলি, তখন মাঝ বরাবর কাটার পরে আমার কি হবে, যে মাঝখানে একটুখানি একটা জায়গা আমি দেখতে পাবো, যেই জায়গাটুকু দেখতে পারবো, এই যে এই জায়গায় এই একটা জায়গা দেখতে পাবো আমি, তাই না? এই জায়গাটুকু হচ্ছে আমার কি প্রস্থচ্ছেদ। আর এখান থেকে এই যে এইটুক যখন আমি মাপবো, সেটা হচ্ছে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি মাপতে যাই, তাহলে আমার কী করতে হবে? প্রস্থটা জানতে হবে। প্রস্থ মানে এই জায়গায় দৈর্ঘ্যই আমার ধরে নিতে হবে। মানে আমি যদি ব্যাস জানতে পারি তাইলে আমি বের করতে পারবো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বুঝছো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে? ব্যাসটা আমার জানতে হবে। কি করতে হবে? ব্যাস জানতে হবে আমার। খুব খেয়াল। এবার খেয়াল করো, জানি দৈর্ঘ্য কমা দৈর্ঘ্য না, এদিকে ব্যাস ব্যবহার করি, ব্যাস কমা ডি ইজ ইকুয়াল টু কী হবে? রৈখিক স্কেল পার্ট। এটা রৈখিক স্কেল পার্টই লিখি, কারণ এটা তেমন কোনো আমরা বইয়ের ভিতরে পাই না কোনো কিছুতে প্রকাশ। স্কেল পার্ট যোগ বৃত্তাকার স্কেল পার্ট ইন্টু লঘিষ্ঠ গণন। লাস্টবার যেরকম করছিলাম, ঠিক আছে? দেখো রৈখিক স্কেল পার্ট কত পাইছো? 3 mm এর সাথে 65 গুণন কত? 0.01 mm। কত বেরোবে দেখো? 3 প্লাস এই 3.65, এই যে 65.365
0.65 যেটা পাইছি 0.65, এটাই হচ্ছে আমার বাড়তি যে দৈর্ঘ্যটা মাপতে হয়েছে সেটা। ওই বাড়তি দৈর্ঘ্যটা আমি এই যে আমার স্ক্রুজ না থাকলে মাপতে পারতাম না। এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চাইছে, কি চাইছে? এখন আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কতটুকু? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমার কতটুকু সেটা হবে, দেখো সূত্রটা দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান সমান হবে পাই আর স্কোয়ার। তোমার ক্ষেত্রফলের সূত্র বলছো না, কোনো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তখন কি হয়, যেহেতু ব্যাস দেওয়া বৃত্তাকার ক্ষেত্রেই হবে, তখন আমার কি হয় যে আমার পাইয়ের স্কোয়ার ব্যবহার করতে হয়। পাইয়ের স্কোয়ার, আমি এটা কি ব্যাস বের করছি না, তো আমার কি ব্যাসার্ধ লাগবে না? দেখো আর কি আমি কি লিখতে পারি, d/2 স্কোয়ার পাই ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাই না? এটা মানে এটা না, দেখো তো এটাকে আমি কি লিখতে পারি, 1/4 ইন্টু পাই ইন্টু ডি স্কোয়ার। সূত্র বসায় দাও, এবার মান বসায় দাও, 1/4 ইন্টু পাই ইন্টু কি ডি স্কোয়ার, ডি এর মান কত, 3.65 টু দ্য পাওয়ার 2, হুইচ মিনস ক্ষেত্রফল কিন্তু স্কোয়ারই হবে। আবার দিবা না, স্কোয়ার, ক্ষেত্রফল যেহেতু স্কোয়ার আসবে। দেখো 1/4, অথবা এটাকে এইভাবে লিখতে পারবো, 4 ইনভার্স 1 ইন্টু পাই ইন্টু কি 3.65 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10.46, এটুকু লিখি, পরে গেলাম না, এম স্কোয়ার। এই আমার মান, উত্তর, এটাই আমার উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার চূড়ান্ত ত্রুটিতে যাই। এত একটু বড় হয়ে যাচ্ছে আমার আজকের ভিডিওটা, অনেক বড় হয়ে গেছে। যাই হোক, দেখো চূড়ান্ত ত্রুটি আর আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি আর কি আপেক্ষিক ত্রুটি। চূড়ান্ত ত্রুটি কি আর আপেক্ষিক ত্রুটি কি? দেখো কোনো রাশি যদি যখন আমি পরিমাপ করতে যাই তখন কি যে প্রকৃত মানটা, প্রকৃত মান আর পরিমাপ্য মান, দেখো আমি এর আগে কী হয়েছিল যে আমি একটা মান মাপছি কিন্তু প্রকৃত মান কিন্তু আবার ভিন্ন, প্রকৃত মানটা কি ভিন্ন। প্রথমে মাপাটা কি প্রধান স্কেল যে পার্টটা সেটা, আচ্ছা, আর যে আমার পরিমাপ্য প্রকৃত যে মানটা সেটা, সেই দুইটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে যে ত্রুটিটা বের হয়, যে সমস্যাটা আসে। আগে বলি ত্রুটি কি, দেখো ত্রুটিটা কি, ত্রুটি কি এটা আগে বুঝতে হবে। ত্রুটি হচ্ছে ভুল, আমরা ভুল করে ফেলি না মাপার সময়, অনেক সময় মাপার সময় তো আমার ভুল হয়, যে ভুলটা হয় কোনো কিছুই মানে ভুলের ঊর্ধ্বে না, সব কিছুই ভুল, সব কিছু করার সময় ভুল হয় আমার কম বেশি। যখন যাই মাপো আমার চূড়ান্তভাবে তুমি তেমন কোনো মান পাবে না, মানে কম বেশি তোমার ভুল হবেই হবে, এটা সুনির্দিষ্ট ভুল হবেই হবে, মানুষ মাত্রই কি ভুল। এখন এই ভুলটা কতটুকু হয়, ভুলটা কতটুকু হয়েছে, কতটুকু শতকরা হয়েছে, সেটা আমার বের করার জন্য চূড়ান্ত ত্রুটি আর আপেক্ষিক ত্রুটির কথা জানতে হবে আমার। এখন চূড়ান্ত ত্রুটি কি, চূড়ান্ত ত্রুটি কি, চূড়ান্ত ত্রুটি হচ্ছে কোনো রাশির প্রকৃত মান, প্রকৃত মান যেটা সেটা আমি একটু আগে যেরকম পাইলাম, প্রকৃত মান কত পাইছিলাম 3.65, সেটা আমার প্রকৃত মান, কিন্তু আমি যখন ব্যাস পরিমাপ করছি রৈখিক স্কেল পার্ট যেটা পাইছি সেটা কি পাইছি 3 না, রৈখিক স্কেল দিয়ে আমি যখন মাপছি তখন কি আসছে 3 আসছে, কিন্তু আমার প্রকৃত মানটা কত আসছে 3.65, প্রকৃত মান 3.65 আর ইয়া কি রৈখিক স্কেল পার্ট কত 3, তাহলে বিয়োগ করলে যেটা পাই সেটাই হবে আমার চূড়ান্ত ত্রুটি। অর্থাৎ মানে মোটের ওপর যেই আমার কি হয়, যেই ভুলটা হয় সেইটা, বুঝছো? তাইলে আমি একটু সংজ্ঞাটা লিখি যে প্রকৃত মান, প্রকৃত মান ও কি পরিমাপকৃত মান, পরিমাপকৃত মানের পার্থক্যই চূড়ান্ত ত্রুটি। বলে দিচ্ছি, আর চূড়ান্ত ত্রুটি। আর আপেক্ষিক ত্রুটি কি? আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি, ত্রুটি ও কি পরিমাপ্য মান, অর্থাৎ পরিমাপ করে যে মানটা পেয়েছি, পরিমাপকৃত মান এর
অনুপাত, অনুপাত মানে কি ভাগ, অনুপাতই হলো আপেক্ষিক ত্রুটি। বুঝলা? তাহলে এক্ষেত্রে সূত্র কি হয়? আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি কি হবে? চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, ত্রুটি ভাগ অনুপাত, অনুপাত বলছে কার অনুপাত? পরিমাপ্য মান, পরিমাপকৃত মান, পরিমাপ মান, পরিমাপকৃত মান, এটার অনুপাত। এখন চূড়ান্ত ত্রুটি কি? চূড়ান্ত ত্রুটি কি? চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমার পরিমাপকৃত মান, এই যে প্রকৃত মান, প্রকৃত প্রকৃত মান বিয়োগ পরিমাপ্য মান, পরিমাপকৃত মান, এটা। বুঝলা? এটি আমার আপেক্ষিক ত্রুটি। এখন এটা সম্পর্কিত একটা অঙ্ক দেখা দরকার আমাদের। এখন আমি একটা অঙ্ক তুলি, দেখো দেখো অঙ্কটা এটা, যে একটি গোলাকার বস্তুর ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার, কিন্তু স্লাইড ক্যালিপার্সে যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে 3.2 সেন্টিমিটার। এটার ব্যাস, সরি, মান মান পাওয়া মান, এক্ষেত্রে ব্যাস, এটা এটা কিন্তু ব্যাস, হ্যাঁ এটা ব্যাসার্ধ, এটা ব্যাস। আমরা স্লাইড ক্যালিপার্সে ব্যাস পেয়েছি, আর বস্তুটার ব্যাসার্ধ আমার জানা মতে এতটুকু, স্লাইড ক্যালিপার্সে পেয়েছি এতটুকু। আপেক্ষিক ত্রুটি কত? স্লাইড ক্যালিপার্সে যেটা পেয়েছি সেটা আমার কি? প্রকৃত মান। আচ্ছা, উত্তর। এখন দেখো, এই ব্যাসটাকে আমি যদি ব্যাসার্ধতে নেই, ব্যাসার্ধতে নেই কী হবে? ব্যাসার্ধ মনে হয় 1.6, দেখো কত হয়? 3.2 ডিভাইড বাই 2, 1.6, 1.6 সেন্টিমিটার, তাই না? এক্ষেত্রে এক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি কত হবে? চূড়ান্ত ত্রুটি কি? চূড়ান্ত ত্রুটি যেটা, এই যে দেখো চূড়ান্ত ত্রুটি, এটাকে আমি কি লিখতে পারি? প্রকৃত প্রকৃত মান বিয়োগ পরিমাপকৃত মান। আমার পরিমাপকৃত মান এটা, প্রকৃত মান হচ্ছে যেটা পাইছি এটা, বুঝছো? ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। দেখো এই 1.5, 1.6 মাইনাস 1.5, নিচে কি 1.5, কত আসে দেখো তো? দেখো আপেক্ষিক ত্রুটি সেটা বের যেটা বের করি এটার সাথে কিন্তু আমার 100% গুণ করতে হবে, আবার এটা কিন্তু শতকরায় বের করি আমরা সাধারণত, ঠিক আছে? শতকরাই বের করি। দেখো তাহলে কি হবে? 1.6, 1.5 ডিভাইডেড বাই 1.5, 0.067, সুন্দর একটা সংখ্যা, 67, তাই না? দেখো এটার সাথে 100 গুণ করবো, অ্যান্সার ইন্টু 100, তাহলে 6.67% হচ্ছে আমাদের কি? আমাদের ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, এটি আমার উত্তর। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কোনো সমস্যা থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা যে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এই গ্রুপটাতে তোমরা জয়েন করবা। এই গ্রুপটাতে জয়েন করে তোমরা দেখতে পাবা কি যে তোমাদের মতো আরও কত মানুষ আছে যারা কি এই সম্পর্কে অনেক জানে। তোমরা নতুন নতুন বন্ধু পাবা, এবং সাথে আমি তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমার যদি চোখে পড়ে, আমি ইনশাল্লাহ সেই কোশ্চেনগুলো তোমাদের অ্যান্সার দিব, প্রয়োজনে তোমাদের আলাদাভাবে এটা বুঝাই দিব। আচ্ছা, তাহলে আজকের মতো এতটুকুই, সবার থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আর আরেকটা কথা, যে
এর পরের ভিডিও যেটা, সেটাতে তোমরা এটা সম্পর্কিত যে সিকিউগুলো আছে সে টাইপ ওয়াইজ পাবা, অর্থাৎ পরীক্ষাতে যেন সর্বোচ্চ নাম্বারটা পেতে পারো, সেজন্য তোমাদের ভাইয়া তোমাদের জন্য কাজ করে যাচ্ছে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি শেষ করি, আর তারপরের ভিডিওটা যেন তোমাদের আমি স্বাগত জানাচ্ছি।